মীরা ওর নানার হাবভাব দেখে বুঝে গেছে তিনি নিতুর সাথে কথা বলতে চান কিন্তু মুখে প্রকাশ করছে না। হয়তো অভিমান এর জন্য। মীরা ডেনিকে ওর পাপাকে ভিডিও কল করতে বলে। ডেনি মীরার কথা মতো কাজ করে। মীরা সিঙ্গেল সোফায় বসে সামনের টেবিলে ল্যাপটপটা রাখে। ল্যাপটপের স্ক্রিনে ওর পাপাকে দেখে বলে, পাপা তোমার বউ কই? কিচেনে। তোর উপর খুব রেগে আছে। জানি আমি। তুমি গিয়ে তোমার বউয়ের রাগ ভাঙিয়ে নিয়ে এসো, যাও। আমি পারবো না, এখন গেলে আমাকেও খুব বকবে। মীরা চোখ ছোট ছোট করে বলে, তুমি যাবে না? আমি মাম্মাকে বলবো তুমি অফিসে যাওয়ার সময় পাশের বাসার আন্টির সাথে কথা বলছো। মীরার পাপা অবাক হয়ে বলে, আমি কখন কথা বললাম? সেটা আমি কি জানি? তুই এইভাবে আমাকে ফাঁসাবি? মীরা অবাক হওয়ার ভান করে বলে, কখন তোমাকে ফাঁসালাম? হইছে, আর বলতে হবে না। তুই সব সময় আমার সাথে এমন করিস। যাই দেখি তোর মাম্মার রাগ কমে কিনা। মীরা ওর পাপার কথা শুনে দাঁত কেলিয়ে হেসে বলে, আচ্ছা যাও। মীরা ল্যাপটপ থেকে মুখ তুলে দেখে সবাই ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি কারণে এমন করে তাকিয়ে আছে তা মীরার অজানা। মীরা সরু চোখে তাকিয়ে বলে, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন তোমরা সবাই? মীরার বড় মামা আমতা আমতা করে বলে, না মানে তুই তোর বাবার সাথে এইভাবে কথা বলিস? হ্যাঁ, কেন? মীরা মামা কিছু বলার আগে মীরার পাপা ওর মাম্মাকে নিয়ে এসে বলে, কি হলো, আবার কার সাথে কথা বলছিস? ও কিছু না। তোর কথা মতো আমি তোর মাম্মাকে নিয়ে এসেছি। এখন কি বলবি বল। মীরা খেয়াল করে ওর মাম্মা অন্যদিকে তাকিয়ে আছে। বড্ড অভিমান করেছে মেয়ের সাথে সে। কথা বলবে না ঠিক করছে। ওখান থেকে এসেছে পর থেকে একবারও তাকে ফোন করেনি, অথচ ওর পাপাকে ঠিকই ফোন করেছে। মাম্মা। মাম্মা কিছু না বলে মুখ বার করে অন্যদিকে তাকিয়ে আছে। রাগ করছো মাম্মা? তুমি তো জানো আমি কেমন। তাহলে রাগ করছো কেন? মীরার মাম্মা অভিমান করে বলে, হ্যাঁ, আমি তো জানি কে কেমন। আমাকে একবার ফোন করে বলতে পারল না যে সে ভালোভাবে পৌঁছে? কিন্তু পাপার সাথে তো ঠিকই ফোন করে কথা বলা হয়েছে। আমি পাপাকে কেন ফোন করছি সেটা বলেনি? শোনো, আমি পাপার সাথে ঝগড়া করতে ফোন করেছিলাম। আর এখানে এসেছি পর থেকে কেউ 1 মিনিটের জন্য এক ছাড়েনি আমাকে, তাই তোমাকে আর ফোন করা হয়ে ওঠেনি। সরি মাম্মা, আর কখনো এমন করব না। মীরার মাম্মা চোখগুলো ছোট ছোট করে বলে, আবার ঝগড়া করছিস কেন তোর পাপার সাথে? এমনি। সেসব কথা ছাড়ো এখন। মাম্মা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? ওদের কথার মাঝে পাপা বলে, সারপ্রাইজ যা দেওয়ার এখানে এসে দিস, তোকে ছাড়া বাড়ি আর অফিস কেমন ফাঁকা ফাঁকা লাগে। তাড়াতাড়ি চলে আয়। পাপা, সবে আমি 2 দিন হলো এসেছি। এর মধ্যেই তুমি এমন করছো? হা হা হা, তুই জানিস তোর পাপা কম করে হলেও 1000 বার বলেছে আমাকে এই কথা। যাই হোক, ছাড়ো এসব কথা। তোমরা এখন দুজনে চোখ বন্ধ করো। কেন? তোমার সারপ্রাইজের জন্য। আচ্ছা করছি, আমরা চোখ বন্ধ। আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। আচ্ছা। সবাই এতক্ষণ ওদের কথাবার্তা মন দিয়ে শুনেছে। ল্যাপটপের স্ক্রিন মীরার দিকে ছিল বলে তারা কিছু দেখতে পায়নি। তবে একটু বুঝতে পেরেছে তাদের বাড়ির মেয়ে ভালো আছে, বেশ ভালো আছে। মীরা যে ওদের দুজনের চোখের মনি সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে। মীরা মাম্মা পাপা চোখ বন্ধ করলে মীরা উঠে ল্যাপটপটা নানা নানুর সামনে রেখে নিজে নানা নানুর মাঝে বসে পড়ে।
নানা নানু একদৃষ্টিতে তাদের মেয়ের দিকে তাকিয়ে আছে। মীরার নানু এত বছর পর মেয়েকে দেখে তার চোখের পানি আজ বাঁধ মানছে না। কত বদলে গেছে তাদের মেয়ে। এখন শাড়ি পরতে শিখেছে। গিন্নি গিন্নি ভাব আছে চেহারার মধ্যে। গিন্নি ভাব আসবে না কেন? পুরো বাড়ি আর তার সবচেয়ে প্রিয় মানুষ দুটোকে সামলে রাখে বলে কথা। এই কম কিসের? মীরা আসতে করে বলে। এবার চোখ খুলল তোমরা। মীরার কথা শুনে আসতে করে চোখ খুলে মীরার পাশে বসে থাকা দুই ব্যক্তিকে দেখে চমকে উঠে দুজনে। মাথায় একগাদা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তারা মীরার কাছে কিভাবে এলো? নাকি মীরা গেছে তাদের কাছে? মীরার পাপা আর মাম্মা দুজন দুজনের দিকে তাকিয়ে আবার ল্যাপটপের স্ক্রিনে তাকায়। মীরার মাম্মা এত বছর পর বাবা মাকে একসাথে দেখে খুশিতে চোখের পানি পড়ছে। কি বলে কথা শুরু করবে তা বুঝতে পেরেছে না। অবশেষে অপেক্ষার প্রহর শেষে করে তাদের মান অভিমান ভেঙ্গে কথা বলে। অবশেষে শেষ হয় এত বছরের মান অভিমানের পালা। সন্ধ্যার পর মিহানের নামে পার্সেল এসেছে একটা। বাড়ির দারোয়ানের কাছে একটা লোক দিয়ে গেছে পার্সেলটা। দারোয়ান মিহানের মোমের কাছে পার্সেলটা দিয়ে যায়। মিহান নিচে এলে পার্সেলের কথা বলে মম। মিহান ভালো করে পার্সেলটা খুঁটিয়ে দেখছে। পার্সেলে নাম বা কোনো অ্যাড্রেস লেখা নেই। কে হতে পারে? মিহানের কাছে রহস্য লাগছে বিষয়টা। অনু এসে দেখে মিহান হাতের থাকা পার্সেলটা নিয়ে গবেষণা করছে। এসব দেখে অনু বলে, হাতে নিয়ে বসে থাকবি নাকি পার্সেলটাও খুলে দেখবি? কিন্তু নাম বা অ্যাড্রেস কিছুই তো লেখা নেই পার্সেলটায়। খোলা কি ঠিক হবে? অনু বিরক্ত ভাব এনে বলে, না খুললে বুঝবি কি করে কে দিয়েছে এটা? তাও ঠিক, দাঁড় আমি খুলে দেখি। মিহান পার্সেলটা খুলে দেখে একটা সাদা শার্টের বুকের দুই পাশে রং মাখা হাতের ছাপ পড়া। মুহূর্তেই এটা দেখে মিহানের চোখ উজ্জ্বল হয়ে ওঠে। এটা কি ভাইয়া? মিহান শীতল কণ্ঠে বলে, ভালোবাসা। হোয়াট? মিহান অনুর প্রশ্নের উত্তর না দিয়ে পার্সেলের বক্সটা ভালো করে দেখে। খোঁজাখুঁজির পর কোনো ছোট্ট একটা চিরকুট পায়। ব্যস্ত হতে চিরকুট খুলে দেখে খুব ছোট করে লেখা, ভিতুরাম ফিরে এসেছি। এইটুকু পড়ে মিহান সোফায় বসে পড়ে। অনু এগিয়ে গিয়ে বসে উত্তেজিত হয়ে বলে, ভাইয়া কি হয়েছে তোর, এমন করছিস কেন? তুই ঠিক আছিস তো? দাঁড় আমি মমকে ডাকছি। মিহানে কানে হয়তো অনুর কোনো কথা পৌঁছায়নি, শুধু একটা কথাই কানে বাজছে, ভিতুরাম ফিরে এসেছি। অনু তট জলদি করে ওর মমকে ডেকে আনে। তিনি মিহানের পাশে বসে বলে, মিহান কি হয়েছে তোর? অনু কি বলছে? মিহান কিছু না বলে হাতের চিরকুটটা ওর মোমের দিকে এগিয়ে দেয়। তিনি কৌতূহলী হয়ে চিরকুটটার দিকে তাকায়। কিছু একটা ভেবে চিরকুটটা নিয়ে উল্লাসিত সরে পড়ে। ভিতুরাম ফিরে এসেছি। খুশিতে চোখ ঝলঝল করে উঠে মোমের। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মিহানের দিকে তাকায়। মিহান বুকের সাথে শার্টটাকে জড়িয়ে ধরে আছে। অনু কিছুই বুঝতে পারছে না ওর মম আর ভাইয়া এমন করছে কেন। মাথায় হাজারো প্রশ্ন। ভিতুরাম ফিরে এসেছি এ কথার মানে কি? কি হচ্ছে এসব? ভিতুরাম ই বাকে? অনু উত্তরের আশায় ওদের দিকে তাকায়। কিন্তু তারা তো এখন দুনিয়ার সবথেকে ব্যস্ত মানুষ। একজন চিরকুট তার দিকে তাকিয়ে আছে আর একজন রঙে মাখা শার্টটা জড়িয়ে আছে। বিরক্ত হয়ে নিজেই জিজ্ঞাসা করে, মম তোমরা এমন করছো কেন? আর এই ভিতুরাম টাই বাকে? ভিতুরাম তোর ভাইয়া। অনু অবাক হয়ে বলে, হোয়াট? কি বলছো এসব? এই চিরকুট আর শার্টটা মীরা পাঠিয়ে। কি বলছো এসব?
মীরা আপু। মিহান অনুর দিকে তাকিয়ে হালকা হেসে বলে, ঠিক বলছে মম। ওর সাথে যেদিন প্রথম দেখা হয় সেদিন আমার ভুলবশত ওর দুই হাতের রং আমার শার্টের বুকের দুই পাশে লেগে যায়। আর এই শার্টটা হলো সেই শার্ট। অনু বিরক্ত মুহূর্তে কেটে গিয়ে আনন্দে আত্মহারা হয়ে বলে, মীরা আপু ইজ ব্যাক। মম মিহানের দিকে তাকিয়ে হাসিমুখে বললেন, তাই তো মনে হচ্ছে। অনু কৌতূহলী হয়ে মিহানের কাছে এসে বলে, কিন্তু মীরা আপু এখন কোথায়? তুই আপুর বাড়ির অ্যাড্রেস কিছু জানিস? মিহান মুখ গোমরা করে মাথা নাড়িয়ে না বলে। অনু মাথায় হাত দিয়ে বলে, তাহলে আর কি? চিনবি কি করে মীরা আপুকে? অনুর কথা শুনে মম বলে, তাই তো, অনু তো ঠিক কথা বলেছে। মিহান ওদের কিছু না বলে এক হাত চিরকুট অন্য হাতে শার্টটা নিয়ে বিড়বিড় করে বলে, কথা দিয়েছে আমায়। আসবে আমার কাছে। নিজে থেকে আসবে। একবার শুধু আমার সামনে এসে দাঁড়াক, ভালোবাসা দিয়ে ওকে আটকে রাখব। না চাইলেও ও আমার। শুধু আমার। পরন্তু দুপুরবেলা সবে মীরা আড়মোড়া ভেঙ্গে ঘুম উঠেছে। কাল বেশ রাত করে খান বাড়ি ফিরেছে মীরা। নানা নানু সবাই হাজারবার বলেছে থেকে যাওয়ার জন্য, কিন্তু মীরা সবাইকে বুঝিয়ে চলে এসেছে। বাড়ি ফিরে দাদাকে সবকিছু বলে মীরার মাম্মা আর নানার মান অভিমানের পালা যে অবশেষে শেষ হয়েছে, এইভাবে মীরার দাদা খুব খুশি। মীরা যে নানার বাড়ি গেছিল এই বিষয়ে মীরার দাদা ছাড়া খান বাড়ির আর কেউ জানে না। মীরা শাওয়ার নিয়ে রেডি হচ্ছে, একবারে রেডি হয়ে নিচে যাবে বলে। তখন দরজা ঠেলে রুমে ঢোকে নীলা। শুকনো মুখে বেডের এক কোণে এসে বসে। মীরা অবশ্য এর কারণ জানে, অভ্র নামক ইডিয়েটার জন্য মন খারাপ নীলার। মন খারাপ করে আছো কেন? আর নিঝুম কোথায়? ও না আজ আমার সাথে ঘুরতে যাবে। নিঝুম স্কুলে গেছে, হঠাৎ করে একটা ইম্পর্ট্যান্ট ক্লাস পড়ে গেছে, তাই না চাওয়া সত্ত্বেও স্কুলে যেতে হয়েছে। অহোহোহ। কাল তুই কোথায় গেছিলি? রাতে কখন ফিরছিস তুই? মীরা হাসি মুখে বলে, গেছিলাম তোমার শ্বশুর বাড়ি, তাই ফিরতে রাত হয়ে গেছে। মজা করিস না। আমার শ্বশুর বাড়ি কোথায় পেলি তুই? তোমার ছোট মাথায় তা ঢুকবে না। বলছে তোরে। আর এত সেজে গুজে কোথায় যাচ্ছিস এখন? যাচ্ছি একজনের সাথে দেখা করতে। কেন? স্পেশাল কেউ? মম, খুব স্পেশাল। নীলা একটু নড়েচড়ে বসে বলে, কে সে? আছে পরে বলবো তোমায়। এর মধ্যে মীরার ফোন বেজে ওঠে। মীরা নিজের চুল ঠিক করতে করতে নীলাকে বলে, আপু দেখো তো কে ফোন করছে। দাঁড় দেখি। নীলা মীরার ফোন হাতে নিয়ে দেখে বড় মামা। বেশ বড় বড় করে লেখাগুলো ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে। কিন্তু নীলার মনে প্রশ্ন উকি মারছে, মীরার মামা আসলো কোথা থেকে? ওর তো ওর মামার বাড়ির সাথে তেমন কোনো সম্পর্ক নেই। তাহলে? নীলার ভাবা ভাবির জন্য যে ফোনটা বাজেই যাচ্ছে সেদিকে খেয়াল নেই তার। মীরার কথায় নীলা ভাবনা থেকে বেরিয়ে আসে। কি হলো, কে ফোন করছে? তোর বড় মামা। অহোহোহ। তুমি ফোন রিসিভ করে স্পিকারে দেও। আমি না হয় চুল ঠিক করতে করতে কথা বলি। হুম। মীরা চুল ঠিক করতে করতে বলে, হ্যালো। হ্যাঁ মীরা শোন, কাল তোকে এত করে থাকতে বললাম আর তুই চলে গেলি। মা করা নির্দেশ দিয়েছে আমি যে করে পারি তোকে যেন দুপুরের মধ্যে এ বাড়িতে হাজির করতে। কিন্তু মামা আমার তো আজ কাজ আছে। আমি ও তো কিছু জানি না। তুই আসবি এটাই শেষ কথা। মীরা কিছুক্ষণ ভেবে বলে, ওকে মামা, আমি 2 ঘন্টা তোমাদের ওখানে থাকতে পারব।
তারপর আর কেউ জোর করতে পারবে না। সে দেখা যাবে, আগে তুই আয়। ঠিক আছে। নীলা এতক্ষণ হাঁ করে মীরার কথাবার্তা শুনছিল। নিজেকে আর প্রশ্ন করতে না করে মীরাকেই জিজ্ঞাসা করে, মীরা, তোর এই মামাটা কে? আর সে তোকে তাদের বাড়ি যেতে বলল কেন? মীরা সবকিছু ঠিক করে ফোন হাতে নিয়ে যেতে যেতে বলে, যে আমাকে ফোন করেছিল সে আমার বড় মামা ফাহিম আহমেদ, মানে তোমার হবু শ্বশুর। আমি এখন তাদের বাড়ি যাচ্ছি। মীরার কথা শুনে নীলা হতবাক হয়ে যায়। সবকিছু মাথার উপর দিয়ে যায়। কি বলে গেল মীরা? ওর মামা, হবু শ্বশুর। কিছুক্ষণ পর নীলা লাফ দিয়ে উঠে মীরার দিকে দৌড়ে যায়। মীরা ততক্ষণে নিচে চলে যায়। নীলা আশেপাশে কেউ আছে কি না তা না দেখে মীরার সামনে গিয়ে উত্তেজিত হয়ে বলে, একটু আগে তুই কি বললি? তুই তোর মামার বাড়ি যাচ্ছিস মানে? মীরা কিছু না বলে নিজে মনে ব্রেকফাস্ট করে যাচ্ছে। অবশ্য এই সময় এটাকে ব্রেকফাস্ট বলে না। এমন ভাব করছে নীলার কোনো কথা মীরা শুনতে পায়নি। এদিকে মীরার দাদি আর ফুপি নীলার কথা শুনে অবাক হয়ে যায়। কি বলছে নীলা? মীরার মামার বাড়ি আসলো কোথা থেকে? ফুপি নীলার বলে, কি বলছিস তুই? মীরার মামার বাড়ি আসলো কোথা থেকে? আমি ঠিকই বলছি। মীরা নিজে বলেছে ওর মামার বাড়ি যাবে এখন। মীরার দাদি বলে, নীলা কি বলছে মীরা? মীরা মুখ থেকে জুসের গ্লাসটা নামিয়ে বলে, যা সত্যি তাই বলেছে। মানে? মীরা এরপর সবকিছু ওদের খুলে বলে। সব শুনে ওরা সবাই খুব খুশি। কিন্তু দাদি দাদার উপর রাগ করছে। তাকে তো একবার জানাতে পারত সে। তিনি প্রথম থেকে সবকিছু জেনেও তাকে কিছু বলেনি। তিনি এসব জানলে কি এমন হতো? নীলা তো হা হয়ে গেছে সব শুনে। মীরা নীলাকে চোখে টিপ দিয়ে দাদির দিকে তাকিয়ে বলে, যাই দাদি মামার বাড়ি। নীলা মীরার চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে থাকে, এত বড় কাণ্ড ঘটিয়ে কেমন শান্ত মনে সব কাজ করছে। মীরা মানুষ নাকি অন্য কিছু? মানুষ না হলে এমন একটা কাজ করে শান্তভাবে বসে থাকা যায়। মীরা আদৌ কি মানুষ? কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। মেলে দিলয়েম গানের সুরের এই ডানা মনে মনে। তেপান্তরের পাথার পেরোই রূপকথার পথ ভুলে যাই দূরপারে সেই চুপ কথার। পারুলবনের চম্পারে মোর হয় জানা মনে মনে। সূর্য যখন অস্তে পড়ে ধুলি মেঘে মেঘে আকাশকুসুম তুলি। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে আমি যাই ভেসে দূরদিশে। পরীর দেশের বন্ধ দুয়ার দিই হানা মনে মনে। রবীন্দ্রনাথ ঠাকুর। অনেকক্ষণ ধরে জ্যামে আটকে আছে মীরার গাড়ি। রাস্তার অন্য পাশে দিয়ে গানটার কিছু লাইন ভেসে আসছিল তখন। বেশ ভালো লাগে গানটা এই মুহূর্তে মীরার। এখন মীরাও ইচ্ছে করছে কোথাও হারিয়ে যেতে। কেন ইচ্ছে করছে সে কারণটা অজানা তার। গাড়ির গ্লাস নামিয়ে কোথা থেকে গানটা ভেসে আসছে তার সূত্র জানার চেষ্টা করছে। কিন্তু সে জানার চেষ্টা বিফলে যায়। কোনো জায়গায় থেকে ভেসে আসছে গানটা তা বুঝে উঠতে পারে না। মন খারাপ করে পরন্ত বিকেলের আকাশের দিকে তাকায় মীরা। মুহূর্তেই মন খারাপের আভা কেটে যেতে শুরু করে। আকাশে মেঘের খেলা চলছে। বাতাসে ছুটে চলেছে মেঘগুলো। হালকা ঝিরিঝিরি বাতাস এসে তার চুলগুলো ছুঁয়ে দিচ্ছে। হাজার ভালো লাগা খুঁজে পায় মীরা এর মাঝে। কিছুক্ষণের মধ্যে আবার গাড়ি চলতে শুরু করে আর মীরার ভাবনার নতুন চিন্তা এসে উকি দেয়। চিন্তার নাম মিহান। আজ তার সাথে দেখা করতে চেয়েছিল মীরা, কিন্তু যাই হোক সন্ধ্যার আগে একবার ও বাড়ি থেকে বের হবার চেষ্টা করতে হবে।
না হলে আজও মিহানের সাথে দেখা হবে না মীরার। ভাবনার ইতি ঘটে গাড়ির ব্রেক করাই। বাইরে তাকিয়ে দেখে এসে গেছে তার গন্তব্যে। মীরাকে ভিতরে ঢুকে দেখে ছোট মামি এগিয়ে এসে বলে, এসে গেছো মা, সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছে। আজ শুভ, মিশু ওরা স্কুল কলেজও যায়নি। মীরা মামির কথা শুনে উত্তরে শুধু হাসি উপহার দেয়। মীরার সাথে কাল সবার পরিচয় হয়েছে। মীরার বড় মামা আর মামির এক ছেলে অভ্র, ছোট মামা আর মামির 3 ছেলে মেয়ে, বড় শুভ, তারপর নিশু আর মিশু। এরা 3 জনেই বয়সে মীরার ছোট। কাল মীরা যতটুকু বুঝতে পেরেছে শুভ সবার পিছনে লাগতে ভালোবাসে। নিশু শান্ত প্রকৃতির মেয়ে। মিশু সবথেকে বেশি দুষ্টুমি করে। মীরা হলো রুমে আসতে না আসতে মীরার নানু একটু রাগ করার অভিনয় করে বলে, তোকে কখন আসতে বলছে তোর বড় মামা? আর তুই এখন এলি? মামা যখন ফোন করেছিল তখন আমি সবে ঘুম থেকে উঠেছি, তাই আসতে তো একটু দেরি হবে তাই না? এখন বলো কি জন্য এত জরুরি তলব? আমি কি কোনো কারণ ছাড়া তোকে ঢাকতে পারি না? কেন পারবে না? অবশ্যই পারবে। এদের মাঝে বড় মামি এসে বলে, মা দাঁড়িয়ে কি কথা বলবেন নাকি মেয়েটাকে বসতে বলবেন? মীরা তুই বসত। সন্ধ্যার পর থেকে শুভ, মিশু এদের যেত সব আজগুবি প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে মীরা। অনেক চেষ্টা করছে সন্ধ্যার আগে বের হবার, কিন্তু ওর নানুর জন্য তা আর সম্ভব হল না। কত কি প্ল্যান করে রেখেছিল মীরা আজকের জন্য, কিন্তু যাই হোক, কাল না হয় নতুন করে প্ল্যান করবে মীরা মিহানের জন্য। এই সব আনমনে ভাবছে তখন মিশুর কথা শুনে বাস্তবে ফিরে আসে মীরা। আপু, আমার না একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তোমার কাছে। কি? কাল যে ভিডিওটা দেখিয়েছে ফুপি আর ফুপার, তুমি ভিডিওটা কোথায় পেলে? মীরা ছোট মামি বলে উঠে, হ্যাঁ হ্যাঁ, আমিও ওকে এই কথাটা জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, কিন্তু কথায় কথায় ভুলে গেছিলাম। এখন বলো তো কি করে কি হলো? মীরা হালকা হেসে বলে, আমি আর আমার 2 বেস্ট ফ্রেন্ড প্রিয়া আর প্রেম মিলে এসব করি। মাম্মা পাপার বার্থডে, ওয়েডিং অ্যানিভার্সারি বা অন্য কোনো অকেশন থাকে, তার আগের দিন রাত থেকে রেডি থাকি ক্যামেরা নিয়ে আমরা 3 জন। এই সব ভিডিও হলো আমাদের ক্রিয়েট। মীরার মামি হতবাক হয়ে তাকিয়ে আছেন মীরার দিকে। মীরা ওর মামির অবস্থা বুঝতে পেরে বলে, জানো মামি, আমাদের জীবনে কিছু কিছু মুহূর্ত একবারই আসে, যেমন ধরো না কালকে রাতের কথা। এরকম সিচুয়েশন আর কখনো আসবে না আমাদের জীবনে। তাই আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখতে চাই। কখনো মন খারাপ থাকলে ওইসব মুহূর্তেগুলো দেখলে নিমেষ মন ভালো হয়ে যায়। অসংখ্য মন খারাপের মাঝে এগুলো খুব সহজে মনে আনন্দ দিয়ে যায়। এবার বুঝলে কেন করি আমি এসব? মামি হেসে বলে, জি বুঝেছি মেম। ভালোবাসা সত্যি বোধহয় অদ্ভুত হয়। অদ্ভুত কেন? নিজের খেয়াল না রেখে ভালোবাসার মানুষটার খেয়াল রাখা, নিজে অসুস্থ হলে হেলাফেলা করা, আর ভালোবাসার মানুষটার কিছু হলে রাতে জেগে তার পাশে বসে থাকা। ভালোবাসার মানুষটার জন্য পৃথিবীর সমস্ত সুখ এনে দিতে পারে তার পায়ের কাছে, শুধু এক চিলতে হাসির দেখার জন্য। অদ্ভুত তাই না? সত্যি অদ্ভুত। মায়া চৌধুরী সকাল থেকে ভালোবাসার সংজ্ঞা নিয়ে বসেছেন। তিনিও তার বরকে ভীষণ ভালোবাসেন। তাদের বিয়ে প্রেম করে না হলেও বিয়ের পর ভালোবাসার কমতি রাখেনি তার বরকে ভালোবাসতে। তার বরও তাকে ভীষণ ভালোবাসেন। এত বছরের বিয়ে তারপরও ভালোবাসার নতুন নতুন সংজ্ঞা খোঁজার চেষ্টা করেন তিনি। তিনি তার ছেলের ভালোবাসার কি নাম বা সংজ্ঞা দিবেন বুঝতে পেরেছে না।
মীরা শার্ট আর চিরকুট পাঠানো পর থেকে মিহান যতক্ষণ বাড়িতে থাকে ওগুলো দেখতে থাকে। চিরকুটটা কম করে হলেও হাজারবার পড়া হয়ে গেছে মিহানের। অপেক্ষার প্রহর গুনছে মিহান কখন এসে বলবে ভিতুরাম আমি এসে গেছি। কখন শেষ হবে মিহানের প্রহর গোনা? এসব দীর্ঘশ্বাস ফেলল তিনি। মিহান হসপিটালে নিজের কেবিনে বসে পেশেন্টের বাড়ির লোকের সাথে কথা বলছে। পেশেন্টকে বাড়ি নিয়ে কিভাবে দেখাশোনা করতে হবে তা বুঝিয়ে দিচ্ছে। ঝড়ের মতো আচমকা এসে কেউ মিহানের গালে থাপ্পড় লাগিয়ে দেয়। মিহান গালে হাত দিয়ে চোখ ঘুরিয়ে তাকায়। একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়ে না হয়ে ছেলে হলে মিহান এতক্ষণে কি করত নিজেও জানে না। মিহান দাঁতে দাঁত চেপে মেয়েটা দিকে তাকিয়ে বলে, হোয়াট দ্য হেল, এসবের মানে কি? আপনি কোনো সাহসে আমাকে থাপ্পড় দেন? এসব কোনো ধরনের অসভ্যতা? চেনা নেই জানা নেই হঠাৎ করে এসে আমার সাথে এসবের মানে কি? জানেন আমি আপনার কি করতে পারি? যেখানে আমার মমো আর পাপা কখনো আমার গায়ে হাত তুলেনি সেখানে আপনি? এর মূল্য আপনাকে চোকাতেই হবে। আপনার এখানে কে ঢুকতে দিয়েছে? মেয়েটা মিহানের কথা শুনে বলে, হয়েছে তোর বলা? না আর কিছু বলবি? এই মেয়ের সাহস দেখে মিহান অবাক হয়ে যাচ্ছে। একে তো তাকে থাপ্পড় দিল বিনা কারণে, আর এখন তুই তুকারি শুরু করে দিয়েছে। মিহান রেগে গিয়ে বলে, আপনার সাহস হয় কি করে আমাকে তুই করে বলার? মেয়েটা মিহানের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকা করে বলে, আমি আবার কবে তোকে তুমি বলে বলছি? মানে? আরে গাধা, আমি তোর মীরা। মিহান হতবাক হয়ে গেছে এ কথা শুনে। এখন কি বলা উচিত, কি করা উচিত ভাবতে পারছে না। মিহানের মাথা কাজ করছে না। চোখ বড় বড় করে তাকিয়ে আছে মীরার চোখের দিকে। অতিরিক্ত খুশিতে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। মিহান কাপা কাপা গলায় বলে, মীরা। হ্যাঁ রে ভিতুরাম, আমি তোর মীরা। মিহান 2 কদম এগিয়ে এসে মীরার গালে এক হাত রেখে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। আচমকা মিহান মীরাকে জড়িয়ে ধরে দীর্ঘশ্বাস ফেলে। মীরা মিহানের পিঠে এক হাত দিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, তোর কেবিনে আমি ছাড়া আরও লোক আছে। ভুলে গেলি? ছাড় এবার। মীরার কথা শুনে ওকে ছেড়ে দিয়ে সরু চোখে ওর দিকে তাকিয়ে পরক্ষণে পেশেন্টের বাড়ির লোকের দিকে তাকিয়ে আরও কিছু কথা বলে তাদের সবকিছু বুঝিয়ে দেয়। মিহান বাইরে গিয়ে বলে এসেছে কেবিনে জেনে কাউকে ঢুকতে না দেয়। মীরা অনেকক্ষণ ধরে মিহানের মতিগতি বোঝার চেষ্টা করছে, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ ধরে মিহান নিজের চেয়ারে বসে একদৃষ্টিতে মীরার দিকে তাকিয়ে আছে। মীরা কিছু জিজ্ঞাসা করলেও উত্তর দেয় না। মীরা আর চোখে মিহানের দিকে তাকিয়ে মনে মনে বলে, সেই দিন ডেনি ভাইয়া মিহানের ছবি দিয়েছিল ফোনে, কিন্তু আমি সময় করে দেখতে পারিনি। ভিতুরাম তো দেখি আগের থেকেও বেশি হ্যান্ডসাম হয়েছে। হিরোদের মতো দেখি বডিও বানিয়েছে। এখনো ভিতরটা আগের মতোই আছে নাকি বাইরের সাথে সাথে ভিতরটাও বদলে গেছে? মিহান একমনে মীরাকে দেখে মনে মনে আওড়াতে থাকে। ছোটবেলার থেকে আরও বেশি কিউট হয়েছে বড় হয়ে। তুমি নিজে এসেছো আমার কাছে, এখন থেকে, এই মুহূর্তে থেকে তুমি শুধু আমার। আজ থেকে তুমি আমার ভালোবাসার মায়া জালে বন্দী। না চাইলেও তুই আমার, শুধু আমার। মীরা গলা জেরে জোরে বলে, ওই তখন থেকে অমন হা করে তাকিয়ে আছিস কেন? কিছু বলবি তো নাকি? আই লাভ ইউ। মীরা ভ্রু কুঁচকে অবাক হয়ে বলে, হোয়াট? মিহান ঘোরে মধ্যে কথাটা বলে মীরার কথা শুনে হকচকিয়ে উঠে বলে, নাথিং, নাথিং। কেমন আছো তুমি? কবে দেশে এসেছো? মীরা ঠোঁটে হাসি টেনে বলে,
বাহ বাহ, এতক্ষণ তো কথাই বলছিলি না, আর এখন প্রশ্নের ঝড় তুলি দিলই। মীরা কথা শুনে মিহান মাথা চুলকাতে চুলকাতে মুচকি হেসে দেয়। মীরা চেয়ারে বেশ আরাম করে বসে বলে, আমি ভালো আছি। দেশে এসেছি বেশি দিন হয়নি। মিহান নিজের চেয়ার থেকে উঠে পাশের কাচের জানালার গিয়ে বাম হাত ভর দিয়ে বলে, তুমি আমাকে চিনলে কি করে? আর পার্সেলটা? মিহানের কথা শেষ হবার আগে মীরা হালকা হেসে বলে, তোকে চেনা আমার জন্য বড় কোনো ব্যাপার না। আর পার্সেলটা আমি পাঠিয়েছি। মিহান ডান হাত দিয়ে ভ্রু চুলকাতে চুলকাতে বিড়বিড় করে বলে, সত্যি তো গুন্ডির জন্য এসব কোনো ব্যাপার না। মীরা কিঞ্চিত কপাল ভাঁজ করে বলে, তুই আসতে আসতে কি বলছিস? না তেমন কিছু না। এইটুকু বলে থামে মিহান। কি আর বলবে? কত কিছু গুছিয়ে রেখেছিল মীরার সাথে দেখা হলে বলবে বলে, কত মান অভিমানের কথা। কিন্তু আজ সব গুলিয়ে যাচ্ছে। কিন্তু আজ নিজের শান্ত রাখা বড় দায় হয়ে পড়েছে মিহানের জন্য। কাচের জানালা দিয়ে বাইরে ব্যস্ত শহরের দিকে তাকিয়ে আছে। এত বছরের জমিয়ে রাখা কথা কি দিয়ে শুরু করবে ভাবছে মিহান। কি বলবে? মেঘের আড়ালে সূর্য লুকিয়ে পড়েছে। ঝিরিঝিরি ঠান্ডা বাতাস বইছে চারদিকে। মীরা আর মিহান রেস্টুরেন্টের বারান্দায় নিরিবিলি পরিবেশে বসে আছে। মাথার উপর খোলা আকাশের উপস্থিত, আর বারান্দায় দিয়ে ব্যস্ত শহরে লোকজনের আনাগোনা দেখা যাচ্ছে। মিহান কফি মগটা নিয়ে নাড়াচাড়া করছে। মীরা মিহিনের দিকে এক নজর তাকিয়ে পড়ে খোলা আকাশের শূন্যে তাকিয়ে বলে, তুই এত বদলে গেলি কি করে ভিতুরাম? মীরার কথায় মিহান অবাক হয়ে বলে, কোথায় আমি বদলে গেলাম? মীরা ছোট নিঃশ্বাস ফেলে মিহানের দিকে তাকিয়ে বলে, বদলাসনি বলছিস? তোর সাথে 3 ঘন্টা যাবৎ বসে আছি। 1 ঘন্টার বেশি সময় ছিলাম তোর হসপিটালে। এখন পর্যন্ত নিজে থেকে কিছু বলিসনি। আমি যা যা জিজ্ঞাসা করছি তুই শুধু তার উত্তর হা বা না দিয়েছি। এরপর তুই এই রেস্টুরেন্টে নিয়ে এলি। কফি অর্ডার করে আবার চুপচাপ হয়ে গেলি। তুই তো আগে এমন ছিলিস না। আগের মতো আমার সাথে কথার ফুলঝুরি খুলিস না। তারপরও তুই বলবি, বদলাসনি তুই? মীরার অভিমানের কথা শুনে মিহান মৃদু হেসে কফি মগে চুমুক দিয়ে বলে, তুমি যা বলছো তা কিছু ঠিক আর কিছু ভুল। এত বছর পর তোমার সাথে দেখা হয়েছে, আমি ঠিক কি দিয়ে কথা বলা শুরু করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তাই চুপ করেছিলাম। মীরা মিহানের শেষের কথাগুলো শুনে দাঁত কিরমির করে চেয়ার থেকে উঠে মিহানের চুল টানতে টানতে বলে, তুই এই কারণে এতক্ষণ আমার কথা বলিসনি? তুই না আমাকে তোর বেস্ট ফ্রেন্ড ভাবিস তাহলে এত ফর্মালিটিজ কি দরকার? বল আমাকে। সরি, আর কখনো এমন করব না। প্লিজ এবারে মতো আমাকে ছেড়ে দেও। তুমি এমন করলে আমার মাথায় একটাও চুল থাকবে না। মীরা মিহানের চুল ছেড়ে দিয়ে বলে, যা এভাবে মতো ছেড়ে দিলাম। আর কখনো যদি এমন করিস তাহলে তোর কপালে কি যে তা তুইও জানিস না। মিহান চুলে হাত বুলাতে বুলাতে বলে, না না, আর কখনো এমন করব না। মীরা চেয়ারে বসতে বসতে বলে, না করলেই ভালো। মিহান চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে বিড়বিড় করে বলে, খোদা, এ তো দেখি আগের থেকেও বেশি গুন্ডি হয়ে গেছে। একে আমি সামলাবো কি করে? আমারও পরানো যাহা চায় তুমি তাই। তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই। কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। রবীন্দ্রনাথ ঠাকুর। মীরার দাদি মীরার দাদার জামাকাপড় গোছাতে গোছাতে গুনগুনিয়ে গান গাইছে। গুটি পায় মায়ের বেডে এসে বসে মীরার ফুপি। এক নজর দেখে আবার নিজের কাজে মন দেওট মীরার দাদি।
মীরার ফুপি নীলিমা তার মায়ের দিকে তাকিয়ে বলে, বাহ ছেলে, ছেলের বউ আসবে দেখে আজ গুনগুন করা হচ্ছে। দাদি হেসে বলে, যেন তুই খুশি না? সকাল থেকে তো ভাইয়া ভাবির রুমে নিজে দাঁড়িয়ে থেকে সার্ভেন্ট দিয়ে পরিষ্কার করিয়েছিস তার বেলায়। নীলিমা ভ্রু কুঁচকে বলে, শোনো মা, ভাইয়া ভাবির বিয়ের পর থেকে ভাবি আমার বেস্ট ফ্রেন্ড। তার জন্য করব না তো কার জন্য করব? তোমার ছেলের জন্য কিছু করতে আমার বয়ই গেছে। দাদি শব্দ করে হেসে বলে, 2 দিন পর তুই মেয়ের বিয়ে দিবি আর এখনো ভাইয়ের সাথে কোমর বেঁধে ঝগড়া করিস। লোকে কি বলবে? নীলিমা মৃদু হেসে বলে, ছাড়ো সে সব কথা। শুনলাম মীরা নাকি জানে না ভাইয়া ভাবি যে আজ সন্ধ্যায় আসবে। হ্যাঁ, শুধু তোর বাবা, আমি, তুই আর তাওহিদ জানিস। নিলয় মীরাকে জানতে বারণ করেছে। নিলয় আর নিতু এসে মীরাকে সারপ্রাইজ দেবে তাই। হঠাৎ করে যে ভাইয়া ভাবি দেশে আসছে সে সম্পর্কে কিছু বলেছে তোমায়? দাদি চোখ বড় বড় করে বলে, এটাও তোকে বুঝিয়ে দিতে হবে? বৌমার বাবার সাথে বৌমার সম্পর্কে ঠিক হয়ে গেছে তাই দেশে আসছে ওদের সাথে দেখা করতে। নীলিমা মাথা চুলকাতে চুলকাতে বলে, মা আমি কি তোমার মতো অত বুঝি বলো? নীলিমার কথা শুনে দাদি হেসে দেয়। মীরা কফি শেষ চুমুক খেয়ে উঠে গিয়ে রেলিংয়ের পাশে গিয়ে দাঁড়ায়। হাত ভাঁজ করে খোলা মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকায় মীরা। মিহান নিজে থেকে অনেক কথা বলেছে মীরাকে। তার বেশিরভাগই কথা ছিল ওদের ছোটবেলা নিয়ে। হঠাৎ করে কি মনে করে মীরা মিহানকে জিজ্ঞাসা করে, তুই এখনো বিয়ে করিসনি কেন? মিহান অস্পষ্ট স্বরে বলে, বউই যদি কাছে না থাকে তাহলে কাকে বিয়ে করব? মীরা পিছন ফিরে মিহানের দিকে তাকিয়ে বলে, কিছু বললি? না, বললাম যে খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব। মীরা রেলিংয়ে হেলান দিয়ে মিহানের দিকে তাকিয়ে বলে, তাহলে করে নে আমি দেশে থাকতে থাকতে। মিহান কপাল ভাঁজ করে জিজ্ঞাসা করে, দেশে থাকতে থাকতে মানে? আরে আমি তো আর 2-3 দিন দেশে আছি, তারপর তো আবার চলে যাব লন্ডন। মীরার কথা শুনে মিহানের চোখ ক্রমশ লাল হতে শুরু করে। কি বলল মীরা? ও আবার চলে যাবে? না, এবার কিছুতেই মীরাকে নিজের থেকে দূরে সরতে দিবে না মিহান। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিয়ে রাগ সামলানোর চেষ্টা করছে মিহান। নিজেকে কন্ট্রোল করে মীরাকে বলে, অনেকক্ষণ তো হলো এসেছি, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। তার দরকার হবে না, আমি গাড়ি নিয়ে এসেছি, তুই যা। মিহান গম্ভীর হয়ে বলে, ড্রাইভারকে ফোন করে বলে দেও গাড়ি এসে নিয়ে যাবে। এখন চলো আমার সাথে। মিহান টেবিলের উপর রাখা ওর ফোন নিয়ে সানগ্লাস পরে মীরার হাত ধরে হাঁটতে শুরু করে। মীরা অবাক হয়ে একবার হাতের দিকে তাকাচ্ছে আর একবার মিহানের দিকে তাকাচ্ছে। মিহান সেদিন না তাকিয়ে নিজের অ্যাটিটিউড নিয়ে মীরার হাত ধরে বেরিয়ে যায়। মীরা মিহানের গাড়িতে উঠতে না উঠতে মীরা নানা ফোন করে মীরাকে আজকে আবার ওদের বাড়ি যেতে বলে। মীরা অগত্যা মিহানকে ওর নানার বাড়ির অ্যাড্রেস দেয়। মিহান গাড়িতে তেমন কোনো কথা বলেনি। বেশ কিছু পর মিহানের গাড়ি মীরার নানার বাড়ির সামনে এসে দাঁড়ায়। মীরা মিহানকে বায় বলে গাড়ি থেকে নেমে যায়। মিহান মীরার যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। মীরা চোখের আড়াল হলে মিহান গাড়ি ঘুরিয়ে নেয়। মিহানের মীরার কথাগুলো বারবার মনে পড়ছে, মীরা আবার চলে যাবে। মিহান ড্রাইভ করতে করতে বাঁকা হেসে বলে, তোমার লন্ডন যাওয়ার ব্যবস্থা করছি, দাঁড়াও। শুধু 2 দিন অপেক্ষা করো আমার খাঁচায় বন্দী হবার জন্য। তারপর দেখি তুমি কি করে আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবো। সূর্য অস্ত গিয়েছে, কিছু সময় হয়েছে।
আবছা আবছা অন্ধকার নামছে চারদিকে। মীরা ফ্রেশ হয়ে নিচে যাচ্ছে। দুপুরে নানা বাড়ি এসে খেয়ে ঘুমিয়ে পড়েছিল মীরা। একটু আগে ঘুম থেকে উঠেছে মীরা। হলো রুমে এসে দেখে হ্যান্ডসাম একটা ছেলে বসে আছে। নিশু, মিশু আর শুভ তার সাথে হাসাহাসি করছে। মীরাকে দেখে ওর নানু বলে, ঘুম ভাঙল তো? আয় এদিকে আয়। মীরা মিষ্টি হেসে ওর নানুর পাশে বসে বলে, আমি কখনো দুপুরে ঘুমাই না, কিন্তু আজ চোখটা লেগে গেছিল, বুঝতে পারিনি। তো কি হয়েছে? আমি তো তোর বয়সে সময় পেলেই ঘুমিয়ে নিতাম। আর তোরা আজকালকার ছেলেমেয়েরা ফোন, পার্টি এসব নিয়েই থাকিস। মীরা মজা করে বলে, তাই নাকি? তুই আমার সাথে মজা করছিস? মীরা অবাক হওয়ার ভান করে বলে, কই না তো। মীরার কথা শুনে মিশু মুখ টিপে হাসে। নানু মীরাকে বলে, তোর মায়ের থেকেও বেশি পাকা তুই। মীরা ভাব নিয়ে বলে, দেখতে হবে না কার মেয়ে। মীরার কথা শুনে নানু হেসে বলে, হইছে আর বলতে হবে না। ওই যে দেখছিস ছেলেটা তোর বড় মামার ছেলে, অভ্র। আর অভ্র এই তোর ফুপির একমাত্র মেয়ে মীরা। মীরা মুখ ফসকে বলে ফেলে, এই সেই অভ্র ইডিয়েট? শুভ অবাক কণ্ঠে বলে, অভ্র ভাইয়াকে তুমি আগে থেকে চেনো আপু? আর ভাইয়াকে তুমি ইডিয়েট বললে কেন? শুভর কথা শুনে অভ্র খুক খুক করে কাশতে শুরু করে। মীরা নিজেকে সামলে অভ্র দিকে তাকিয়ে বলে, আরে না, আমি কি করে আগে থেকে চিনব? আজকেই তো প্রথম দেখা, তাই না অভ্র ভাইয়া? অভ্র শুকনো গলায় ঢোক গিলে বলে, হ্যাঁ বোন, আজকেই আমাদের প্রথম দেখা। মিশু সন্দেহের চোখে তাকিয়ে বলে, তাহলে আপু ভাইয়াকে ইডিয়েট বলল কেন? অভ্র বিড়বিড় করে বলে, এই মিশুটা না, সবকিছুতে সন্দেহ করা লাগবে। মীরা মৃদু হেসে বলে, তেমন কিছু না মিশু, আসলে আমি এখানে এসেছি পর থেকে অভ্র ভাইয়াকে তো দেখিনি, তাই ইডিয়েট বলছি। নানু বসা থেকে উঠতে উঠতে বলে, অভ্র তো অফিসের কাজে বিদেশে গেছিল কিছুদিনের জন্য। আজ সকালে দেশে এসেছে। দেশে আসতে না আসতেই আবার অফিসে চলে গেছিল, তাই তোর সাথে দেখা হয়নি। তোরা আড্ডা দে, আমি দেখে আসি চা বানানোর হয়েছে কিনা। শুভ অভ্র দিকে তাকিয়ে বলে, এতদিন বাইরে ছিলে, মনের মতো বা মনের মানুষ কাউকে পাইছ? অভ্র মীরার দিকে আর চোখে তাকিয়ে বলে, আরে না, আমি এসব প্রেম ভালোবাসার মধ্যে নেই, তোরা তো জানিস। মীরা নিজের চুল নাড়াচাড়া করতে করতে অভ্রকে শুনিয়ে বলে, যখন খোলা চুলে হয়তো মনের ভুলে তাকা তো সে অবহেলে দুচোখ মেলে। হাজার কবিতা বেকার সবই তা, হাজার কবিতা বেকার সবই তা। তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। মীরার গানের লাইন শুনে অভ্র জোরে জোরে কাশতে শুরু করে। নিশু অভ্র পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে, ভাইয়া তোমার কি হয়েছে? কাশছ কেন এইভাবে? পানি খাবে? অভ্র কাশি থামিয়ে বলে, কিছু হয়নি, তুই চিন্তা করিস না, আমি ঠিক আছি। শুভ বলে, ছাড় তো তোর কথা। মীরা আপু, তুমি বাংলা গান জানো? না জানার কি আছে? না মানে লন্ডনের মতো শহরের তুমি ছোট থেকে বড় হয়েছ তাই। মীরা ভ্রু কুচকে বলে, তো কি হয়েছে? আমাদের ভার্সিটিতে আমাদের একটা গ্রুপ আছে। সেই গ্রুপে সবাই বাংলা নাচ গান করে। আর সেই গ্রুপের আমিও একজন মেম্বার। নিশু বলে, আপু তোমার গানের গলাটা দারুণ। গানটা সম্পূর্ণ গাও না প্লিজ। এখন না, নিশু পড়ে শোনাব। নিশু মন খারাপ করে বলে, ঠিক আছে।
মীরা অভ্র দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে পড়ে নিশুকে বলে, তবে যাই বলো না কেন নিশু, গানটা শেষ লাইনটা খুব সুন্দর তাই না? সে প্রথম প্রেম আমার নীলা। অহহ, সরি সরি নীলাঞ্জনা। অভ্র মীরার দিকে করুণ চোখে তাকায়, কিন্তু মীরা দেখেও না দেখার ভান করে উঠে চলে যায়। নীলা অভ্রকে আগেই বলেছিল মীরা বড্ড চঞ্চল প্রকৃতির মেয়ে আর দুষ্টুমিতে সকলের সেরা, কিন্তু মীরা যে নীলার বলার থেকেও বেশি দুষ্টু তা এতক্ষণে অভ্র বুঝে গেছে। না হলে সকলের সামনে অভ্রকে এইভাবে হার্ট অ্যাটাক করানোর মতো অবস্থা করতে পারত? মিহান দুপুরে বাড়ি এসে নিজের রুমে গেছে পর থেকে আর বের হয়নি। মিহানের মমো মায়া দুপুরে খাবার জন্য ডাকলে মিহান খাবে না বলে দেয়। মায়া চিন্তা হচ্ছে খুব মিহানের জন্য। হসপিটালে কিছু হয়েছে নাকি অন্য কিছু তিনি কিছুই বুঝতে পারছেন না। মিহানের পাপা অফিস থেকে এসেছে অনেকক্ষণ। মায়া অনু আর মিহানের পাপার জন্য স্ন্যাক্স নিয়ে আসে হলো রুমে। অনু সোফায় পা তুলে বসে ওর মোমের দিকে তাকিয়ে বলে, মমো ভাইয়া কোথায়? দুপুরে পর নিজের রুমে আসে। কোনো কারণে বোধহয় মন খারাপ ওর। তোমরা বসো, আমি ভাইয়াকে নিয়ে আছি। মিহানের পাপা সিঁড়ির দিকে তাকিয়ে বলে, তোর আর যেতে হবে না মামনি, ওই দেখ তোর ভাইয়া আসছে। অনু মিহানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া তোর কি কিছু হয়েছে? মিহান সোফায় বসতে বসতে বলে, কি হবে? না কিছু না। মমো বলে, কফি খাবি? হলে ভালো হয়। তুই বস, আমি নিয়ে আসি। হুম। মিহানের মমো চলে যায় মিহানের জন্য কফি আনতে। অনু ভালো করে বুঝতে পারছে ওর ভাইয়ের কিছু হয়েছে। চোখগুলো কেমন লাল লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। কিন্তু কি হয়েছে অনু তো কিছুই বুঝতে পারছে। এর মধ্যে মিহানের মমো এসে মিহানকে কফি মগ দিয়ে ওর পাশে বসে বলে, কি হয়েছে মিহান, তোকে এমন লাগছে কেন? মিহান এক চুমুক কফি খেয়ে ছোট নিঃশ্বাস ফেলে ওর মমো আর পাপার দিকে তাকিয়ে বলে, আমি বিয়ে করব। অনু অবাক কণ্ঠে বলে, বিয়ে করবি মানে? পাপা বলে, তোর মীরার কি হবে? মমো অনু আর পাপার দিকে তাকিয়ে বলে, এই তোমরা থামো তো। মিহান বলতো কি হয়েছে? মিহান একে একে সবকিছু খুলে বলে ওদের, মীরার সাথে দেখা হওয়া, ওর সাথে সময় কাটানো, সবকিছু খুলে বলে। সব শুনে মিহানের মমো মুচকি হেসে বলে, মীরার চলে যাবার কথা শুনে বুঝি আমার ছেলের মন খারাপ ছিল? মিহান উত্তরে কিছু বলে না। অনু সরু চোখে মিহানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া তো দেখি মীরা আপুর প্রেমে পুরো দেবদাস হয়ে গেছে। অনুর কথা শুনে সবাই শব্দ করে হাসে। মিহানের পাপা হাসি থামিয়ে বলে, আমাকে 2 দিন সময় দেও, আমি দেখছি কি করা যায়। মিহান মাথা নেড়ে সম্মতি জানায়। আর অনু মিহানকে দেবদাস বলে খেপাতে শুরু করে। রাত 12টার বেশি বাজে। মীরা গাড়ির সিটে গা এলিয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করছে। গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। সেপ্টেম্বর মাসে এমন হুটহাট করে বৃষ্টি শুরু হয়ে যায় এ নতুন কিছু নয়। মিহান ড্রাইভ করার মাঝে মধ্যে মীরার দিকে তাকায়। মীরা ঘুম ঘুম কণ্ঠে বলল, এমন পাগলামি কেন করো? বাইরে বৃষ্টি পড়ছে। রাত 12টার বেশি বাজে, এখন এই বৃষ্টির মধ্যে লং ড্রাইভে যাওয়ার কোনো মানে হয়? মিহান এক নজর মীরাকে দেখে আবার ড্রাইভ করতে করতে বলে, তো কি করব? সারাদিন হসপিটালে নিয়ে বিজি থাকি, তোমাকে তো সময় দিতে পারি না। তুমি আমাকে যথেষ্ট সময় দেও ভিতুরাম। সকালে ঘুম দিয়ে উঠে থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত যথেষ্ট সময় দেও আমাকে। মিহান মীরার হাত নিজের কোলে রেখে হাত ধরে বলে, কি করব বলো?
তোমাকে যতই সময় দেই না কেন আমার মনে হয় আমি তোমাকে কম সময় দিচ্ছি। 10টা না 5টা একটা বউ বলে কথা। মীরা লজ্জায় হেসে বলে। ইস! মিহান এক পলক মীরার লজ্জা মাখা মুখ দেখে ড্রাইভ করতে করতে বলে, আমাদের বিয়ের পর থেকে এত কেন লজ্জা পাও কথায় কথায় যান? মীরা লজ্জায় কিছু না বলে মিহানের ধরে থাকা হাতটা শক্ত করে ধরে মীরা। মিহান হাতটার দিকে তাকিয়ে হালকা হেসে বলে, বিয়ের আগে কেমন গুন্ডামি করতে মনে আছে আর এখন পুরো লজ্জাবতী হয়ে গেছে। মিহানের কথা শুনে মীরা চোখ গরম করে মিহানের দিকে তাকিয়ে বলে, তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? মিহান মুচকি হেসে বলে, ভালোবাসি তাই। মিহানের কথা শুনে মীরা ঠোঁট ফুলিয়ে হেসে দেয়। অ্যালার্ম শব্দে মিহানের ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে অ্যালার্ম বন্ধ করে আশেপাশে ভালো করে তাকায়। নিজেকে নিজের রুমে দেখে ফিক করে হেসে দিয়ে বলে, এই মীরা জানতো দেখি আমার ঘুমের মধ্যেও হানা দিয়েছে। উফ, কি রোমান্টিক মুহূর্ত ছিল। বৃষ্টি, লং ড্রাইভ, এমন করে রোমান্টিক স্বপ্ন দেখলে তো আমি পাগল হয়ে যাব। ওহ গড হেল্প মি। মীরা কারো কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে আর সে মীরার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মীরা একটু নড়ে উঠে আবার তার কোমর জড়িয়ে ধরে ঘুমায়। তিনি মীরার কোমর জড়িয়ে ধরা দেখে মুচকি হেসে মীরার কপালে একটা চুমু দেয়। মীরা ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে হাসি মুখে বলে, মাম্মা তুমি? কিন্তু তুমি এখানে কি? তুমি আর পাপা তো লন্ডনে। মাম্মা আমি কি স্বপ্ন দেখছি? মীরার কথা শুনে ওর মাম্মা হেসে দিয়ে বলে, না মা স্বপ্ন কেন দেখবি? আমি আর তোর পাপা কাল সন্ধ্যায় দেশে ফিরেছি। মীরা লাফ দিয়ে উঠে চোখ পরিষ্কার করে ওর মাম্মার দিকে তাকিয়ে বলে, কাল সন্ধ্যায় দেশে ফিরেছ মানে? এতে মানে কি আছে? মীরা মন খারাপ করে বলে, তাই বলে আমাকে একবার জানবে না? মাম্মা মীরার গালে হাত দিয়ে বলে, তোর পাপা তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল তাই তোকে জানায়নি। মীরা মুখ বাঁকা করে বলে, হুর। মীরার মাম্মা হেসে মীরার চুলগুলো ঠিক করে দিতে দিতে বলে, যা ফ্রেশ হয়ে আয়, তোর পাপা তোর জন্য নিচে ওয়েট করছে। মীরা উঠে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, পাপার সাথে অনেক দিন ঝগড়া করি না, আজ মন ভরে ঝগড়া করব। মীরার কথা শুনে ওর মাম্মা হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। কিচেনে মীরার নানু তার দুই বৌমার সাহায্যে জামাইয়ের জন্য রকমারি খাবার তৈরি করতেছে। এর মধ্যে মীরার মাম্মা কিচেনে আসে, তার ঠোঁটের কোণে হাসি দেখে মীরার বড় মামি জিজ্ঞাসা করে, কি গো নিতু এত হাসছ কেন একা একা? মীরা কথা শুনে হাসছি। নানু অবাক কণ্ঠে জিজ্ঞাসা করে, কেন ও আবার কি করছে? কিছু করেনি কিন্তু করবে। মানে হলো ও অনেকদিন ওর পাপার সাথে ঝগড়া করেনি কিন্তু আজ ও ঝগড়া করবে ওর পাপার সাথে সেজন্য হাসছি। মীরার ছোট মামি হেসে দিয়ে বলে, এ কেমন ঝগড়া যে আগে থেকেই বলে দেয়। তা তোমরাই দেখো কেমন ঝগড়া। বড় মামি বলে, তবে যাই বলো না কেন নিতু তোমার মেয়েটা কিন্তু সাংঘাতিক বিচ্ছু। নানু মৃদু হেসে বলে, হবে না মা, যেমন মেয়েও তেমন হয়েছে। তবে মীরা কিছু নিতুর উপর দিয়ে যায়। মীরার নানুর কথা শুনে সবাই শব্দ করে হেসে দেয়। মীরা ফ্রেশ হয়ে নিচে এসে দেখে মীরার পাপা আর নানা কথা বলছে। অন্য পাশের সোফায় নীলা, নিঝুম, অভ্র, শুভ, নিশু আর মিশু মিলে কিছু একটা নিয়ে আড্ডা দিচ্ছে। মীরা ওদের দিকে না গিয়ে ওর পাশে গিয়ে বসে পড়ে। মীরার পাপা ওর কপালে চুমু দিয়ে বলে, কি হয়েছে আমার মামনির? মন খারাপ? খুব মন খারাপ।
তোমরা বলনি কেন যে তোমরা আসছো? মীরার পাপা ওকে জড়িয়ে ধরে বলে। আমি তো সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তাই বলেনি। মীরাও ওর পাপাকে জড়িয়ে ধরে বলে, ইটস ওকে পাপা। আমার চকলেট কই? পাপা হেসে বলে, তোর মাম্মার কাছে রাখা আছে। ঠিক আছে। মীরার চোখ যায় অব্রদের সোফার দিকে, ওরা কিছু একটা নিয়ে ফিসফিস করে কথা বলছে আর চোখে মীরাকে দেখছে। কিন্তু মীরা সেদিকে পাত্তা না দিয়ে ওর মাম্মার কাছে চলে যায়। চলবে।